সকালে জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। ধারাবাহিক আন্দোলনের শেষ কর্মসূচি হিসেবে তারা এর নাম দেন চূড়ান্ত মহাসমাবেশ। এ সমাবেশ থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে কয়েক দফা পুলিশি বাধায় পড়ে। তবে বাধা উপেক্ষা করে যমুনার সামনে পৌঁছান তারা, অবরোধ করেন উভয় পাশের সড়ক। মাস দেড়েক পর আন্দোলন দমাতে কিছুটা কঠোর অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে আবারও সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক দখলে নেন তারা। আমাদের যোগ্য দাবি, আজকে 35-এর আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে চাই। আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশের আনাচে কানাচে কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাবে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ দিতে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এই সুষ্ঠু সমাধানে কমিটি গঠনেও আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পারি নাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদকে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। দাবি মেনে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবশেষে জানা গেল কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। এরপর তিনি দীর্ঘদিন যশোরেই ছিলেন একটি বিশেষ বাহিনীর তদারকিতে। তবে সম্প্রতি তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ। জানা গেছে ওবায়দুল কাদের কদিন আগে রাতের অন্ধকারে বেনাপোল বন্দর পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি কলকাতায় 1-2 দিন অবস্থান করেন। সেখান থেকে নেপাল হয়ে প্রথমে ইউরোপীয় একটি দেশে গেছেন। বর্তমানে স্ক্যান্ডিনেভিয়ান যে কোনো একটি রাষ্ট্রে অবস্থান করছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। তবে তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন নোয়াখালীতে অবস্থানরত পরিবারের অন্য সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্য জানান, কাদের ভাই সুস্থ ও নিরাপদে আছেন, তবে আপাতত তিনি নিজের অবস্থান জানান দেবেন না। খুব শিগগির বিদেশে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গ্রহণ করা হলে নিয়মিতভাবে ওবায়দুল কাদের ব্রিফিং শুরু করবেন বলে জানায় তার এক আত্মীয়। এছাড়া 7 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেন। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর মেয়র নাসির উদ্দিন, সাবেক মেয়র আশরাফুল আলম ওরফে লিটন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ স্থানীয় নেতাদের অনেকে। এদের বেশ কয়েকজন ইতোমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। তাদের কেউ কেউ পুটখালীর দালাল সর্দার হিসেবে পরিচিত নাসিরের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন বলে জানা যায়। অনেক আগে থেকে এসব ঘাটটি ধুর পাচারের অন্যতম ঘাট হিসেবে পরিচিত। এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকে ভারতে ঢুকছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।
সোমবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে তাদের ব্যাংক হিসেবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। জয়, পুতুল, ববির পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বিএফআইইউ এর নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাবের লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকবে না, তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ থাকবে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এবার শেখ হাসিনা পরিবারের 3 সদস্য ও সিআরআই সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের এক সাক্ষাৎকারে তিনি জানান, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সেরে ফেলতে চান। আরেক নিউজ আউটলেট NPRকে জানান, দেশে ফিরলে জেলে যেতে হবে। প্যারিসে বসে যখন এমন শঙ্কায় দিন কাটছিল তার, তখনই দেশ থেকে একটি ফোন কলে সরকার প্রধান হওয়ার আমন্ত্রণ পান তিনি। আরও কিছু চমক তথ্য জানাচ্ছেন সাজেদা সুইটি। The Bangladesh community in New York gave Yunus a warm welcome. দায়িত্ব নেওয়ার পর থেকে দুদণ্ড স্বস্তিতে কাটানোর সুযোগ মেলেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনে নানা সংস্কারের চিন্তা, সময়মতো একটি ভালো নির্বাচনের চেষ্টা, কিন্তু সেসব দিকে মনোযোগ দিতে গিয়ে বারবারই নানা বঞ্চনা নালিশ শুনতে হচ্ছিল। টানা 1.5 দশকে নানা হতাশা, বঞ্চনা, দাবি নিয়ে তার সামনে আসছিলেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই যত সময় যাচ্ছে তার প্রতি প্রশ্নও বেড়ে যাচ্ছে সবার, হোক তা দেশে কিংবা বিদেশে।